নয়াদিল্লিতে নজর রাখতে হবে। বিশেষ অধিবেশন বসানো হয়েছিল সংসদের, কেন না বিল পেশের জন্য, তিনটে বিল পেশের জন্য। কিন্তু সেই বিল পেশ তাকে বিরোধীরা বলছেন গণতন্ত্রকে হাইজ্যাক করা। মানে এই বিল পেশের সময় এমন ঘটনা ঘটছে, সংসদে এমন কিছু ঘটনা ঘটছে যাতে বিরোধীদের মনে হচ্ছে যে গণতন্ত্রকে হাইজ্যাক করা হচ্ছে, সরকার গণতন্ত্রকে হাইজ্যাক করছে। কেন কেন এই প্রশ্ন উঠছে? কি হলো সংসদে? তুমুল হট্টগোল। আমার সঙ্গে রয়েছেন মৈত্রী নয়াদিল্লি থেকে। মৈত্রী, কি হলো? এই তিনটে বিল তো পেশ হওয়ার কথা ছিল, কি হলো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বিল পেশ করতে পারেননি সরকার পক্ষ। তার কারণ এই বিল পেশেরই বিরোধিতা করেন বিরোধীরা, এবং প্রবল বিরোধিতার মধ্যে তাদের বিরোধীদের তরফ থেকে ভোটাভুটির দাবি জানানো হয় এবং সেই দাবিতে ভোটাভুটি হয়। এবং তারপরে যদিও স্পিকারের তরফ থেকে বারবার করে বিরোধীদের অনুরোধ করা হয় যে বিল পেশের বিরোধিতা যেন তারা না করেন, কিন্তু বিরোধীরা অনড় ছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে ভোটাভুটি হয়েছে। এবং সেই ভোটাভুটিতে দেখা যাচ্ছে উপস্থিত সদস্য সংখ্যা, সাংসদ ছিলেন 333 জন, তার মধ্যে বিলের পক্ষে 207 জন এবং বিল পেশের বিরোধিতায় 126 জন ভোট করেছেন। এবার সাধারণভাবে যে কোনো সংশোধনী, অর্থাৎ সংবিধান সংশোধনী পাশ করাতে গেলে 2/3 মেজরিটি দরকার হয়, কিন্তু সেটা পেশ করানোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ যদি নিয়ম, আমার দুটো প্রশ্ন থাকবে তোমার কাছে। প্রথমত হচ্ছে, এই তিনটে বিল কোন তিনটে বিল যা পেশ করার সময় থেকেই এত ঝামেলা, এত গন্ডগোল? দ্বিতীয়ত, আমরা দেখে এসেছি যে বিল পেশের পর তারপর ভোটাভুটি হয়, সেইভাবে বা ধ্বনি ভোটে পাশ হয়ে যায়, সেইভাবে পাশ হয়। কিন্তু বিল পেশের সময় ভোটাভুটি চাইছে, ভোট চাইছে বিরোধীরা, কেন? তার কারণ হচ্ছে যে তিনটে বিল আনা হচ্ছে, তার মধ্যে প্রাথমিক যে বিলটি আনা হচ্ছে সেটি হচ্ছে, যেটার কথা সরকারের তরফ থেকে বারবার প্রচার করা হচ্ছে, যে মহিলা সংরক্ষণ যে বিলটি পাস হয়েছিল 2023 সালে, তারই সংশোধনী আনা হচ্ছে। এবং সংশোধনী পাশ করিয়ে অবিলম্বে এই যে মহিলা সংরক্ষণ বিল আছে তাকে ইমপ্লিমেন্ট করা হবে, অর্থাৎ 33% মহিলাদের আসন সংরক্ষণ করার বিষয়টিকে পদক্ষেপ করা হবে সেন্সাসের উপর নির্ভর না করে। তৃতীয় বিলটি ডিলিমিটেশন বিল, যেটা 1976 সালে শেষ ডিলিমিটেশন হয়েছিল এবং 76 সালে ডিলিমিটেশনের পর ডিলিমিটেশন আটকে ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার পক্ষের তরফ থেকে যে বিলের যে কপি পাঠানো হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে 2011 সেন্সাসের উপর ভিত্তি করে ডিলিমিটেশন করা হবে। ফলে যদিও তাদের তরফ থেকে মৌখিকভাবে বিরোধীদেরকে জানানো হয়েছে যে 50% সিট বৃদ্ধি করা হবে। এই দুটোর মধ্যে ফারাক রয়েছে। তার কারণ, যদি 2011 ডিলিমিটেশনের 2011 সেন্সাসের ভিত্তি করে যদি ডিলিমিটেশন করা হয়, তাহলে দক্ষিণ এবং উত্তর পূর্বের রাজ্যগুলি কিন্তু বেশ কিছু আসনে পিছিয়ে পড়বে, বা তাদের আসন সংখ্যার যে বৃদ্ধি হবে সেটা মধ্য এবং উত্তর ভারতের আসন বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক হবে না। তার কারণ জনসংখ্যার হারের উপর গোটা ব্যাপারটা নির্ভর করছে। যদিও সরকারের তরফ থেকে বলা হয়েছে যে তারা গোটা বিষয়টিকে ব্যালেন্স করবেন এবং 50% হারে সিট বৃদ্ধি করা হবে, তাহলে আসন গিয়ে দাঁড়াবে 850-এ। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা খুব সাধারণ উদাহরণ যদি দেখা যায়, যে যদি আসন পুনর্বিন্যাস হয় এবং যদি 2011 হিসাবে হয়, 2011 সেন্সাসের হিসাবে, তাহলে তামিলনাড়ুর আসন হওয়ার কথা 39 থেকে বেড়ে 49। কিন্তু যদি 50% আসন বাড়ে তাহলে 59 হওয়ার কথা। ফলে অন্ততপক্ষে 10টি আসন লুজ করছে তামিলনাড়ুর মতো রাজ্য। ফলে তারা মনে করছেন যে তাদের যে ভয়েস সংসদে, সেই ভয়েসকে আটকে দেওয়া হবে। পাশাপাশি আরো একটি ইউনিয়ন টেরিটরিজের একটি বিল রয়েছে, যেটিকে এই সংশোধনীর সঙ্গেই পাশ করানো হবে। মূলত এই দুটি বিল নিয়ে সব থেকে বড় আপত্তি বিরোধীদের, মূলত ডিলিমিটেশন বিল নিয়ে। তার কারণ, তারা মনে করছেন যে এই ডিলিমিটেশন বিল আনার মাধ্যমে 2019 সালে নিজেদের লক্ষ্যকে পূরণ করতে চাইছে, মধ্য এবং উত্তর ভারতের ডমিনেন্সকে প্রতিষ্ঠা করতে চাইছে, সেখানকার আসন যাতে বেশি বেড়ে যায় সেটা সুনিশ্চিত করতে চাইছে সরকার, এবং সেই কারণে এই ডিলিমিটেশন বিল আনা।
বিরোধীদের পক্ষ থেকে বারবার করে অনুরোধ করা হয়েছিল যে আলোচনা করা হোক, এই বিল আনার আগে এবং সর্বদলীয় বৈঠক করা হোক। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। হ্যাঁ, এটা ঘটনা যে মাত্র 3 দিন সময়, 3 দিনের বিশেষ অধিবেশন, এটা ঘটনা, এটা ফ্যাক্ট। কিন্তু তার মানে তো এই নয় যে 3টে বিল একসঙ্গে পেশ করা হবে। বিরোধীরা বারবার বলছেন, বিরোধীরা অভিযোগ করছে যে আসলে 3টে বিল জুড়ে দিয়ে পেশ করার একটা চক্রান্ত চলছে বা একটা ষড়যন্ত্র চলছে। সরকার পক্ষ কি বলছে, কেন 3টে বিলই একসঙ্গে তারা পেশ করতে চাইছে? কিন্তু সরকার পক্ষের বক্তব্য হচ্ছে তারা এই ডিলিমিটেশন নিয়ে বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগ তারা মানতে চাইছেন না। তাদের বক্তব্য যে মহিলাদের অধিকার যেটা অনেকদিন ধরে ডিউ রয়েছে এবং সেন্সাসের বিষয়ের যদি অপেক্ষা করা হয় তাহলে 2029 সালে নির্বাচন পর্যন্ত এই সংরক্ষণকে লাগু করা যাবে না এবং মহিলা সংরক্ষণ লাগু করার জন্য ডিলিমিটেশন করা অত্যন্ত প্রয়োজন। ফলে সেই জায়গায় দাঁড়িয়েই তারা ডিলিমিটেশন করার কথা বলছেন এবং তারা বারবার করে এটাই বোঝানোর চেষ্টা করছেন বা তাদের বক্তব্য যে এটা মহিলাদের অধিকারকে দেওয়ার জন্য, মহিলাদের অধিকার সুরক্ষিত করার জন্য তারা এই সংশোধনীটা নিয়ে আসছেন এবং সেন্সাসের থেকে এই সংশোধনীকে আলাদা করে দিচ্ছেন। বিরোধীরা যদিও তাদের অভিযোগ যে মহিলাদের সংরক্ষণের আড়ালে আদতে বিজেপি ডিলিমিটেশনটা করাতে চাইছে এবং আসন বাড়িয়ে নিতে চাইছে সংসদে এবং বিভিন্ন বিধানসভায়। তার ফলে এই বিরোধীদের সেই কিছুটা কমবে এবং যেখানে যেখানে বিজেপির শক্তি বেশি আছে সেখানে তাদের শক্তি আরো কিছুটা বেড়ে যাবে। এই বিরোধীরা কিন্তু এই বিষয়টিকে শুধু মহিলা সংরক্ষণের আড়ালে মূলত নিজেদের স্বার্থ চরিতার্থ করা হিসাবেই দেখছে। অন্যদিকে বিজেপির বক্তব্য যে তারা শুধুমাত্র মহিলাদের অধিকার এস্টাবলিশ করতে চান এবং সেই কারণে এই 3টি বিল একসঙ্গে তারা নিয়ে আসছেন এই স্পেশাল অধিবেশনে। ধন্যবাদ মৈত্রী। আমার সঙ্গে ছিল তুমুল হই হট্টগোল, সেই ছবি একবার দেখতে চাইব। 3টি বিল জুড়ে পাশ করিয়ে নেওয়ার অভিযোগ করছে বিরোধীরা এবং 3টি বিল পেশ, এই পেশ নিয়ে বিরোধীরা ভোটাভুটির দাবি করেছিল, যা স্পিকার খারিজ করে দিলেন এবং মাইক বন্ধ করে দিলেন। তাতে সংসদে তুমুল স্লোগান বিরোধীদের। শেষ পর্যন্ত অবশ্য স্পিকার ভোটাভুটিতে রাজি হন। कांग्रेस में कह रही তিনটে বিল, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল। এই বিলের পোশাকি নাম নারী শক্তি বন্ধন অধিনিয়ম। এই বিল বাকি দুটি বিলের মতোই গুরুত্বপূর্ণ এবং এই বিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মহিলা সংরক্ষণ, সংসদে মহিলা সংরক্ষণ আইনের যে সংশোধনী, সেই সংশোধনীর বিল পেশ। कौन डिवीजन मांग रहा है? एक सदन में आपके खिलाफ कोई डिवीजन नहीं मांग रहा। आपको जल्दीबाजी क्यों है महिला विधेयक के पक्ष में? हम आप जनगणना क्यों नहीं कराना चाहते? ये अध्यक्ष महोदय, सेंसस ये इसलिए नहीं करना चाहते हैं कि जैसे ही जनगणना होगी हम सब लोग जाति गणना मांगेंगे, जाति गणना होगी तो हम आरक्षण मांगेंगे, इसीलिए आप लोग धोखा देकर के आना चाहते हैं। माननीय अध्यक्ष जी, सदन के माध्यम से देश की जनता को बताना चाहता हूं, जनगणना का काम शुरू हो चुका है, जारी। 2, उन्होंने कहा कि हम जाति जनगणना का मांग करेंगे। मान्यवर, मैं आपके माध्यम से सदन को बताना चाहता हूं कि सरकार ने जाति की जनगणना करने का निर्णय ले चुकी है। जाति के साथ ही ये जनगणना हो रही है। माननीय सदस्य धर्मेंद्र यादव जी कह रहे हैं कि कॉलम नहीं है। उनको मालूम पड़ना चाहिए कि अभी घरों की गिनती हो रही है और घरों की कोई जाति नहीं होती है। समाजवादी पार्टी का चले तो घरों की भी जाति तय कर ले। मान्यवर, जब व्यक्तियों की जनगणना होगी, नागरिकों की जनगणना होगी, तब उसमें जाति का कॉलम रखा है। ये मेरा विभाग है। मैं सदन को आश्वस्त करना चाहता हूं
कि ये जनगणना जाति जनगणना के साथ ही होने वाली है। Women's reservation dependent on a future delimitation exercise, contingent on the discretion of the government. This creates uncertainty and allows the government to delay implementation. Equality cannot depend on political exercises. Equality comes by birth, by democratic rights given in the constitution by Ambedkar Sahab, whose birth centenary we just celebrated this week. And secondly, sir, the constitution mandates periodic readjustment after each census under Article 82 and 170 for Lok Sabha and Vidhan Sabha. This bill deletes that mandate and substitutes it with executive discretion, converting it into obligation into political choice. And also, women should be elected to the additional seats like All India Trinamool Congress always feels, more than 33% before even 2023 when the bill was passed. And women will be elected to the additional seats created through reservation without cutting the seats of the existing male MPs. This is chauvinism, this is anti-democratic, it is unconstitutional. मुस्लिम महिलाओं को आरक्षण की मान्यवर, हमारा संविधान किसी भी प्रकार के धर्म के आधार पर आरक्षण की कतई मंजूरी नहीं दे रहा। और मैं फिर से संकल्प सरकार का बताता हूं कि धर्म के आधार पर मुस्लिमों को किसी भी प्रकार का आरक्षण गैर संवैधानिक है, इसका सवाल ही पैदा नहीं। এই মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের মতোই গুরুত্বপূর্ণ হলো লোকসভার আসন পুনর্বিন্যাস বিল। লোকসভার আসন সংখ্যা 543 থেকে বেড়ে 850 করার ভাবনা। লোকসভার আসন সংখ্যা বাড়াতে সংশোধনী বিল পেশ, কিন্তু এই পুনর্বিন্যাস বিল নিয়ে আগেই বিজেপিকে তোপ দেখেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন আসলে এই আসন পুনর্বিন্যাস বিল বাংলাকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র। এই মাসেই ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, টুকরো টুকরো করে দেবে আপনাদের, বাংলাকে ভাগ করে দেবে 1 নম্বর, 2 নম্বরের পর এনআরসি করবে। এই যে মোটা ভাইকে বিশ্বাস করেন, 2 ভাই জগাই মাধাই গদাই, এরা কেউটে সাপকে বিশ্বাস করতে পারেন, কিন্তু এদের কোনোদিনও বিশ্বাস করবেন না। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। রাজনৈতিক দলের চর্চা, বিভিন্ন রাজনৈতিক দলের টিপ্পনী প্রচারের সময় যা আরো চড়া মাত্রার হয় বাংলা দেখেছে, বাংলার মানুষ অভ্যস্ত। কিন্তু ওই বার্নল লাগবে, বোরোলিন লাগবে, হ্যাঁ এমন ভোট হবে, এই ধরনের বক্তব্য যদি কোনো অফিসিয়াল পেজ থেকে আসে তাহলে বোধহয় বিতর্ক হয়। যেমন বিতর্ক হয়েছিল দক্ষিণ কলকাতার ডিওর অফিসিয়াল পেজ থেকে ওই একটি ভিডিও এবং তার সঙ্গে যে লেখা ছিল, সেই লেখায় ছিল যে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হবে, কিন্তু এই ভোটে যদি কেউ বাধা দিতে চায় বা কোনো রকম গুন্ডামি করে তা বরদাস্ত হবে না, এবং সেক্ষেত্রে ভোটদানে বাধা দিলে বার্নল বোরোলিন দাওয়াই দেওয়া হবে। কিন্তু সেই পোস্ট ভ্যানিশ। বিতর্ক এড়াতে, বিতর্ক বাড়তেই ওই পোস্ট প্রত্যাহার করে নেওয়া হলো। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, পোস্ট কেন প্রত্যাহার করা হলো জানা গেছে? দেখো, যেহেতু এই পোস্টকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল, ভোটারদের মনে বিরূপ মনোভাব তৈরি হয়েছে, সেই কারণেই এই পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হলো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নির্দেশেই এই পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হলো। তুমি দেখেছো গত সোমবার কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এই পোস্টটি করেছিলেন তার সোশ্যাল পেজে, ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল পেজ সহ বিভিন্ন সোশ্যাল পেজে এই পোস্টটি করা হয়েছিল। এখানে বার্নাল ও বোরোলিনের দাওয়াই দেওয়া হয়েছিল। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের যে 6 দফা গাইডলাইন রাজ্যে বিধানসভা ভোটকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য,
সেই 6 দফা গাইডলাইনের পাশাপাশি তিনি ফিল্মি কায়দায় একটি হিন্দি ছবির গানকে ট্যাগ করেছিলেন এবং সেখানেই তিনি বার্নাল ও বোরেলিনের দাওয়াই দিয়েছিলেন, যাকে কেন্দ্র করেই বিতর্ক শুরু হয় এবং তৃণমূল কংগ্রেসের তরফেও অভিযোগ জানানো হয় জাতীয় নির্বাচন কমিশনকে যে একজন অফিসার তিনি কি এই ধরনের পোস্ট করতে পারেন, এবং তারপরে এটা বিতর্ক শুরু হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে লিখিত রিপোর্ট চাওয়া হয়। সেই লিখিত রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি নিয়ে রিভিউ করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তারপরে তাকে পোস্ট উইথড্র করলে নির্দেশ দেওয়া হয় এবং সেই মোতাবেক ইতিমধ্যেই দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সেই পোস্টটি উইথড্র করেছেন। শোনা যে পোস্ট তো না হয় উইথড্র করে নিয়েছেন, ক্ষমাও চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, সেসব তো মানলাম, কিন্তু একজন বিইও, একজন আধিকারিক, তার পদে থাকা ব্যক্তি অফিসিয়াল পোস্ট থেকে বা অফিসিয়াল পেজ থেকে এই ধরনের পোস্ট কিভাবে করতে পারেন? তাহলে কি কারো নির্দেশ ছিল? কার নির্দেশে এই পোস্ট? তিনি নিজে থেকে এই পোস্ট করেছিলেন স্বতঃপ্রণোদিত হয়ে? ধরে নিলাম যদি কারো নির্দেশে এই পোস্ট না হয়ে থাকে, তাহলে এত দেরি হলো কেন পদক্ষেপ করতে? একদমই দেখো, সঠিক প্রশ্ন। তার কারণ যেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কলকাতা দক্ষিণের ডিও জানিয়েছেন, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যে তিনি মূলত সাধারণ মানুষরা যাতে ভয়ে ভোট দিতে পারে সেই বিষয়টাকে মাথায় রেখেই তিনি এই পোস্টটি করেছেন এবং এর পিছনে কোনো উদ্দেশ্য ছিল না বলেও তিনি জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলে কমিশন সূত্রে খবর। পাশাপাশি কেন এত দেরিতে রেসপন্স করা হলো কমিশনের তরফে, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যেহেতু কমিশনের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ আসছিল না, যদিও এই পোস্টটিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল এবং তারপরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে রিপোর্ট চাওয়া হয়েছিল, লিখিত রিপোর্ট চাওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর। কিন্তু যেহেতু এই ধরনের একটি পোস্ট হয়েছে, তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে এবং সেই কারণে দেরিতে পদক্ষেপ করা হয়েছে। কিন্তু কমিশন বলছে যে তারা পদক্ষেপ করেছেন, দেরিতে পদক্ষেপ করেছেন, কার্যত তা কমিশনের তরফে প্রকাশ্যে স্বীকার না করে নেওয়া হলেও প্রশাসনিক মহল মনে করছে যে এই পোস্টটি উইথড্র করতে সত্যি কমিশন দেরি করলো। যদিও কি কারণে এই পোস্টটি করা হয়েছে সেই কারণ হিসাবে কলকাতা যখন পোস্ট হয়েছিল তখন বিতর্ক হয়েছিল, আর যখন পোস্ট ডিলিট, তা নিয়ে রাজনৈতিক ব্যক্তিরা তারা কি বলছেন? অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা, তার বক্তব্য শুনবো। এই অফিসটা এটা কি কোনো রাজনৈতিক দলের অফিস? এই যে হুমকি, এই যে থ্রেট, এগুলো সাধারণত দেখা যায় নির্বাচনের রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ। নির্বাচন কমিশন তার এই থ্রেট দিচ্ছে, যাদের সরাসরি সর্বোচ্চ নির্বাচন কমিশন ডেরেক ওব্রায়েন যখন বৈঠকে গিয়েছিলেন তারপর এরকম অসভ্যভাবে টুইট করেন, মালিক যদি ওই ভাষায় টুইট করে কর্মচারীরা পদাঙ্ক অনুসরণ করবে, এটা আশ্চর্য কিছু নেই। টুইটটা সরানো হলো কেন? ঝড় উঠেছে সাংবিধানিক বডি থেকে, এই ধরনের ভাষা ব্যবহার করা যায় না। যদি এই অফিসাররা থেকে যান তাহলে তাদের মধ্যে নিরপেক্ষ নির্বাচন কি করে সম্ভব? এই প্রশ্ন স্বাভাবিক কারণে উঠবে। বিজেপি নেতা দেবজিৎ সরকার আমার সঙ্গে ফোন রয়েছেন। দেবজিৎ, আপনি শুনলেন অরূপ চক্রবর্তীর বক্তব্য হচ্ছে রাজনৈতিক নেতারা সাধারণত যেরকম পোস্ট দেন নির্বাচন কমিশনের অফিসিয়াল সাইট থেকে, ঠিক সেরকম পোস্ট এসেছে। এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। এখন নির্বাচন কমিশন কি করবেন না করবেন সেটা নির্বাচন কমিশন বুঝছেন, কারোর যদি কোনো আপত্তি থাকে তারা সেটা ব্যবস্থা করবে। কিন্তু আমাদের যদি এইরকম পরিস্থিতি দাঁড়ায় যে প্রতি ক্ষেত্রে এই ধরনের মন্তব্য এবং তার আবার কাউন্টার মন্তব্য আমাদের দিতে হবে, এটা বোধহয় যাবে না। সুতরাং আমাদেরকে এটা বলা দরকার যে আসন্ন যে নির্বাচন, প্রাক নির্বাচনী, নির্বাচন চলাকালীন এবং নির্বাচন পরবর্তী কোনো রকম হিংসা যেন না হয়, এটা যেমন নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, সেরকম আমাদের যারা আমরা রাজনৈতিক দল তাদেরকেও নিশ্চিত করতে হবে। সুতরাং এই নিয়ে আমি বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। নির্বাচন কমিশন যদি কোনো ভুল করে থাকেন তার উত্তর ওনারাই দেবেন, বিজেপি দেবেন। ধন্যবাদ দেবজিৎ।